2025 ডিসেম্বরের 2 তারিখ ভেঙ্কটেশের বডি মোরাদাবাদের এক রাস্তার উপর পাওয়া যায়। পুলিশকে ডাকা হয়। পুলিশ কেসটা তদন্ত শুরু করে। তার ফ্যামিলি মেম্বারদেরকে ডাকা হয়। তার ফ্যামিলি মেম্বারদের মধ্যে তার যে ভাই আছে, সে বারবার পুলিশকে একটা কথা বলতে থাকে যে আমার ভাইয়ের কোনো মতেই রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়নি, তাকে কেউ মেরেছে। পুলিশ বলে যে না, যেমনভাবে সে পড়েছিল রাস্তার পাশে, যেমন তার শরীরে আঘাত আছে, সেটা দেখে ক্লিয়ারলি মনে হচ্ছে ভেঙ্কটেশকে কোনো একটা গাড়ি ধাক্কা মেরে চলে গেছে। কিন্তু ভেঙ্কটেশের ভাই নরেশ এই কথাটা কোনো মতেই মানছিল না। এইদিকে 2025 জুন মাসে এক এজেন্ট সে দেখে যে তার যে ইন্স্যুরেন্স পলিসিগুলো আছে সেগুলো কিছু মানুষ নিচ্ছে, এবং যেসব মানুষ সেই ইন্স্যুরেন্স পলিসিগুলো নিচ্ছে তারা আর্থিকভাবে খুব একটা সচ্ছল না, তাদের শিক্ষারও অভাব আছে। এবার ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশে একটা ট্রেন্ড আছে, যারা সাধারণত শহরে থাকে, একটু শিক্ষিত হয়, একটু বেসিক নলেজ আছে অ্যাবাউট দ্য হেলথ, অ্যাবাউট দ্য ইন্স্যুরেন্স, তারাই ইন্স্যুরেন্স পলিসি করায়। বাদবাকিরা ইন্স্যুরেন্সকে জাস্ট টাকা নষ্ট মনে করে। তো এই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্স এজেন্টের যখন এরকম সন্দেহ হয়, সে গিয়ে সোজা তার বসকে বলে যে বস, এইরকম অনেকগুলো কেস দেখছি যেখানে কোনো একটা মানুষ প্রচণ্ডভাবে অসুস্থ আছে, সেই ইন্স্যুরেন্স পলিসি নিচ্ছে। প্রথমে বলছে তারা সুস্থ আছে, সুস্থ হওয়ার নাটক করছে, কিন্তু কয়েক মাস পরেই সেই সব মানুষদের মৃত্যু হয়ে যাচ্ছে। তো এইভাবে ইন্স্যুরেন্স যে পলিসিগুলো নেওয়া হচ্ছে, এটা নিয়ে আমার মনে কোনো তো একটা সন্দেহ আছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদ শহরে নভেম্বর 17 সকালবেলা এক ব্যক্তি মর্নিং ওয়াকে বেরিয়েছে, এবং মর্নিং ওয়াকে বেরিয়ে সে দেখছে যে রাস্তার পাশে ক্ষেত আছে এবং সেখানে একটা বডি পড়ে আছে, এবং এই বডিটা তার বেশ চেনা চেনা লাগছে। সে কাছে যেতেই বুঝতে পারে এটা তার ভাগ্নে অনিকেত। এবার এই যে অনিকেত আছে না, এই অনিকেতকে সবাই চেনে মাতাল বলে। সে মদ খেয়ে নানান জায়গায় পড়ে থাকে, অনেকে তার নামে অনেক কথা বলে। তো এই ক্ষেত্রে সে তার ভাগ্নেকে ডাকতে থাকে, কিন্তু তার ভাগ্নে কোনো রকম কোনো সাড়া দিচ্ছে না। সে সঙ্গে সঙ্গে তার পালসটা চেক করে এবং দেখে যে অনিকেতের গা হাত পা একদম ঠান্ডা হয়ে গেছে। সে বুঝতে পারে কিছু একটা ঘটে গেছে। সে ভালো করে লক্ষ্য করলে দেখতে পায় যে তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। বুঝতে পারে তার ভাগ্নের একটা বড় সড়ো হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, অথবা কেউ তাকে হত্যা করে এইভাবে ফেলে রেখে চলে গেছে। সে পুলিশকে ফোন করে, পুলিশ আসে, এসে বডিটা নিয়ে তারা ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। পুলিশ এবার ভাবে যে এই কেসটা একটা নর্মাল হিট অ্যান্ড রান কেস। সেই হিসাবে তারা তদন্ত করতে শুরু করে। তারা এক এক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। প্রথমে তারা চলে যায় অনিকেতের বাবা বাবুরামের কাছে, এবং এই বাবুরাম বলে যে আমার ছেলেকে কেউ মারেনি, হিট অ্যান্ড রানই হবে। অনিকেত অনেক মদ খেত, কিন্তু তার তেমন কোনো শত্রু ছিল না। এইদিকে পুলিশ ভাবছে যে অনিকেত এইভাবে রাস্তার পাশে মরে পড়ে আছে, কিন্তু কেন তার বাবা এই রকম জিনিস বলছে যে তার ছেলেকে কেউ মারেনি, হয়তো কোনো গাড়ির ধাক্কাতে সে মরে গেছে, হতেই তো পারে এটা একটা খুন। এবার পুলিশ ওয়েট করে ময়না তদন্তের রিপোর্টের জন্য। সেই ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বেরিয়ে আসে যে এই অনিকেতকে প্রথমে মাথার পিছনে আঘাত করা হয়। এই আঘাতের ফলেই সে জ্ঞান হারিয়ে ফেলে, এবং তারপর তাকে কোনো একটা ভারী কিছু পিষে দিয়ে চলে গেছে, এবং তার মৃত্যুর আগে তার পেটে মদ ছিল। তার মানে পুলিশ কনস্পিরেসিটা বুঝতে পারছে। এই ব্যাপারটা যখন অনিকেতের বাবা বাবুরামকে বলা হয়, বাবুরাম তখনও একই কথা বলে যে আমার ছেলে ওই রকম মদ খেয়ে সারা পাড়া ঘুরে বেড়াতো, হয়তো কোনো পোলে বা কোথাও গিয়ে তার মাথায় লেগেছে, তারপর হয়তো রাস্তার উপর পড়ে গেছে, রাস্তার উপর থেকে একটা গাড়ি যাচ্ছিল, সেই গাড়ি হয়তো পিষে দিয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমার আর কী বলার আছে। পুলিশের একটু সন্দেহ হয়। নভেম্বরের 17 তারিখ এই ঘটনা ঘটার পর ডিসেম্বরের 2 তারিখ পুলিশের কাছে একটা ঘটনা আসে, কিছুটা সেম ঘটনা। ভেঙ্কটেশ বলে এক ব্যক্তি, তারও হিট অ্যান্ড রান কেসে মৃত্যু হয়। এবার এই হিট অ্যান্ড রান কেসের মৃত্যুটা পুলিশ যখন তদন্ত করে, তখন পুলিশ তো প্রথমে ভেবেছিল এটা একটা নর্মাল অ্যাক্সিডেন্ট, কিন্তু এই সমস্ত কিছু ময়না তদন্ত করতে হবে। ময়না তদন্তের জন্য বডিটা পাঠিয়ে দেওয়া হয়।
ভেঙ্কটেশের ভাই নরেশ বলে যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে কেউ হয়তো খুন করেছে, সেটা আপনারা ভালো করে তদন্ত করুন। এবার পুলিশ তাকে বোঝায় যে আপনি একটু ওয়েট করুন, ময়না তদন্তের রিপোর্ট আসুক, ওখানেই দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। তো সেই যখন রিপোর্ট আসে তখন সেই রিপোর্টে দেখা যায় যে সত্যি সত্যি ভেঙ্কটেশের দাদা নরেশ সে ঠিকই বলছিল, ভেঙ্কটেশের গাড়ি পিষে দেওয়ার আগে তার সাথে অনেক মারপিট করা হয়েছিল। এইবার পুলিশ এই কেসটাও তদন্ত শুরু করে এবং এই কেসের তদন্তে পুলিশ যে রেজাল্টটা পাবে সেটা পুলিশও জানার পর চমকে যাবে। তারা জানতে পারে যে এই ভেঙ্কটেশের নামে 4.5 কোটি টাকার ইন্স্যুরেন্স করা হয়েছে, তাও আবার অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, এবং সেই ইন্স্যুরেন্সের নমিনি হচ্ছে ডাইরেক্টলি ভেঙ্কটেশের দাদা নরেশ। পুলিশের কোথাও না কোথাও সন্দেহ হয়, পুলিশ একটু তদন্ত করতেই বেরিয়ে আসে আসল খেলা। এবার এই আসল খেলা কী ছিল সেটা জানার আগে চলুন জেনে আসি অনিকেতের বাবা বাবুরাম সে কেন বারবার বলছিল তার ছেলেকে কেউ মারেনি, এটা জাস্ট নর্মাল একটা হিট অ্যান্ড রান কেস। পুলিশ যখন বাবুরামের ব্যাকগ্রাউন্ড চেক করে তখন তারা দেখতে পায় এই বাবুরাম নর্মাল একটা লেবারের কাজ করে, তার দুটো বিয়ে, তার ফার্স্ট ওয়াইফ মারা গেছে, তার সেকেন্ড ওয়াইফ বাবলি তার সাথেই থাকে, তাদের কোনো বাচ্চা নেই, এবং এই যে অনিকেত আছে সেটা হচ্ছে তার ফার্স্ট ওয়াইফের সন্তান, তাকে সে মানুষ করছিল। অনিকেতকে নিয়ে প্রচুর ঝামেলা হতো বাড়িতে, কিন্তু এই যে লেবার বাবা বাবুরাম কিছু ক্রিমিনাল কেসও আছে, সে জেলেও গেছিল এবং জেল থেকে বেরিয়ে আসার পরেই অনিকেতের সাথে এই ঘটনাটা ঘটে। পুলিশের কোথাও না কোথাও এই বাবুরামের উপর সন্দেহ হয়, তারা বাবুরামকে তুলে থানাতে এনে ভালো মতন টনিক দিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং সেই জিজ্ঞাসাবাদে একটা সিক্রেট বেরিয়ে আসে এবং সেখানে সমস্ত সম্পর্কের মান মর্যাদা একদম নষ্ট হয়ে যায়। সেটা কি ছিল? বাবুরাম বলে যে আমার ছেলে, মানে আমার ফার্স্ট ওয়াইফের ছেলে অনিকেত, সে মদ খেত, কোনো কাজ করতো না, এইভাবে আমি আর সহ্য করতে পারছিলাম না। কিন্তু এরপর সমাজে আরও কানা গুঁসো একটা জিনিসে চলতে থাকে, সেটা হচ্ছে অনিকেতের সাথে আমার সেকেন্ড ওয়াইফ বাবলির একটা অবৈধ সম্পর্ক গড়ে উঠেছে, এবং সেটা শোনার পর আমি ডিসাইড করি যে এই ছেলেকে আমার জীবনে দরকার নেই, দুষ্টু গরুর থেকে ফাঁকা গোয়াল ভালো। আমি সোজা আমার লয়ার বন্ধু আদেশ কুমারের কাছে যাই। আদেশ কুমার যে আমরোহা জেলাতে প্র্যাকটিস করে, তাকে গিয়ে যখন আমি সমস্ত কিছু বলি, সে বলে যে দেখো, রথও দেখা হবে, কলাও বেচা হবে, মানে সাপও মরবে লাঠিও ভাঙবে না, এমন একটা ব্যাপার করি। তোমার ছেলেকে তুমি মারতে চাও, কিন্তু তার থেকে তো কিছু প্রফিট করতে হবে, তো বেটার টু বি একটা কাজ করো, তোমার ছেলের নামে একটা ইন্স্যুরেন্স পলিসি নিয়ে নাও, অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স পলিসি, তাতে তুমি 25 লাখ টাকা পাবে। এবং এই 25 লাখ টাকার কথা শুনে বাবুরাও কোথাও না কোথাও রাজি হয়ে যায়। সেভাবেই আমার ছেলে আমার ওয়াইফের সাথে, মানে তার সৎ মায়ের সাথে অবৈধ সম্পর্ক করে বসে আছে, মদ খায়, কোনো কাজ কাম করে না, তো তাকে নিয়ে আমার কী লাভ? সে উল্টে আমার সংসারে অশান্তি করছে, তো তাকে সরিয়ে দিয়ে যদি আমি 25 লাখ টাকা পাই তাহলে তো আমার লাভই হবে। জানুয়ারি 2024 ইন্স্যুরেন্স পলিসি স্টার্ট করা হয় অনিকেতের নামে। অনিকেতের একটা নকল সাইন করানো হয় এবং সেইভাবে লয়ার সমস্ত ফিক্স করে। এবার এই যে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আছে, সেই প্রিমিয়ামটা কিন্তু আদেশ কুমার নিজেই ভরছিল। ইন্স্যুরেন্স পলিসির নমিনি কিন্তু সোজা নিজেকে বানিয়ে দিয়েছিল। এইভাবে নেয়ার অ্যাবাউট বেশ কয়েক মাস প্রিমিয়ামটা ভরার পর আদেশ কুমার জানতে পারে তার বন্ধু বাবুরাম একটা ডাকাতির কেসে জেলে চলে গেছে, কিন্তু আদেশ কুমার এই প্রিমিয়ামটা ভরতে থাকে। এবার বাবুরাম জেল থেকে বেরোয়। বেরোনোর পর যখন আদেশের কাছে যায় তখন আদেশ তাকে বলে যে অনেক দিন ধরে আমি তোমার ছেলের ইন্স্যুরেন্সের প্রিমিয়াম ভরাচ্ছি, এবার তোমার ছেলেকে মারতে হবে। তোমার ছেলেকে তুমি যদি হিট অ্যান্ড রান কেসে মারাতে পারো তাহলে কিন্তু তোমার ছেলে মরলে তুমি 25 লাখ টাকা পাবে। বাবুরাম ভাবে এ তো একটা ভালো অফার। সে 3টে সুপারি কিলার সুলতান, সাজিদ, মাজিদ, এই 3জনকে ফিক্স করে, তাদেরকে বাড়িতে ডাকে। অনিকেতকে বলে যে তুমি এবার চাকরি বাকরি কিছু করো, তো তোমাকে চাকরির ব্যবস্থা করে দেবে এই 3জন। এই 3জন অনিকেতকে নিয়ে বেরিয়ে যায়। তারপর তারা একসাথে মদ খায়। মানে অনিকেত এমন মাতাল ছিল যে চাকরির খোঁজে যাচ্ছে, সেই সময় তাকে মদ অফার করা হয়েছে, সে মদ খেয়ে নিয়েছে। তারপর
তার উপর প্রচণ্ড মারধর করা হয়, রাস্তায় ফেলে দেওয়া হয় এবং একটা ডাম্পার দিয়ে তাকে পিষে দেওয়া হয়। এই সমস্ত কিছু একটা অ্যাক্সিডেন্ট দেখাচ্ছিল। কিন্তু পুলিশ তদন্তে বাবুরামের কাছ থেকে এত তথ্য জানার পর এই কেসটাকে আরও শক্ত করার জন্য তারা সিসিটিভি ফুটেজ দেখে। সেই সিসিটিভি ফুটেজে ওই টাইমে ওই ডাম্পারকে দেখা যায় যেটা অনিকেতকে পিষে দিয়েছিল। ময়না তদন্তের রিপোর্টে ক্লিয়ারলি বলা হয় যে আগে অনিকেতকে মাথার পিছনে আঘাত করা হয়েছিল একাধিকবার, তারপর তাকে পেশা হয়। বাবুরাও যে 3 জন সুপারি কিলারকে বারবার ফোন করেছিল, তাদের সাথে মিট করেছিল, কথা বলেছিল, তার সমস্ত ডিজিটাল প্রমাণ পুলিশের কাছে ছিল। তার সাথে সাথে বাবুরাওয়ের কনফেশন। পুলিশ এই সুলতান, সাজিদ, মাজিদ 3 জনকেই অ্যারেস্ট করে। তারা আদেশ কুমারকেও অ্যারেস্ট করতে যায়, কিন্তু আদেশ কুমার ততক্ষণে পালিয়ে গেছিল। এবার আমি এই যে ঘটনাটা বললাম, এই ঘটনার সাথে সাথে আমি আরও একটা ঘটনা মেনশন করেছিলাম যে ভেঙ্কটেশের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তার দাদা নরেশ বলেছিল ভেঙ্কটেশের অ্যাক্সিডেন্ট হয়নি, তাকে মারা হয়েছে। কিন্তু ভেঙ্কটেশের একটা 4.5 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি ছিল। সেই ইন্স্যুরেন্স পলিসিটা তৈরি করেছিল কে? তার দাদা নরেশ। তার প্রিমিয়াম ভরছিল কে? নরেশ। তার কোনো কিছুই জানতো না ভেঙ্কটেশ, এবং এর নমিনিও হয়েছিল নরেশ। পুলিশ ভেঙ্কটেশের ময়না তদন্তের রিপোর্ট দেখে ক্লিয়ারলি বুঝতে পারে যে ভেঙ্কটেশকে খুন করা হয়েছে। তারা তদন্ত করে এবং তদন্তে ভেঙ্কটেশের ইন্স্যুরেন্সের ব্যাপারটা চলে আসে এবং ইন্স্যুরেন্সের নমিনি ছিল নরেশ। এই কারণে পুলিশের সন্দেহ কোথাও না কোথাও গিয়ে পড়ে। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স ছিল, যে অ্যাক্সিডেন্ট করে মারা গেলে এত কোটি টাকা পাবে, এবং সেরকমই হলো। নরেশ একটা নাটক করছিল যাতে তাকে কেউ সন্দেহ না করে। সুপারি কিলারদের দিয়ে ভেঙ্কটেশকে খুন করানো হয়েছিল, তাদের সাথে নরেশের কথাবার্তা সমস্ত কিছু পুলিশ বার করে ফেলে। নরেশকে জিজ্ঞাসাবাদ করে এবং নরেশও একটা সময় ভেঙে পড়ে। এই যে ভেঙ্কটেশের কেস আছে, তারপর অনিকেতের কেস আছে, এবং আগে বলা আমার এক ইন্স্যুরেন্স এজেন্ট সেই কিছু ফ্রডের লক্ষণ দেখছিল। এই সমস্ত কিছুর লিঙ্কেজ একজনের সাথে আছে, সেটা হচ্ছে লয়ার আদেশ কুমার। এই আদেশ কুমার এই পুরো উত্তরপ্রদেশের 12টা জেলাতে ইন্স্যুরেন্স নিয়ে ফ্রড করছিল, এবং সেই ফ্রডের অ্যামাউন্টটা ছিল নিয়ার অ্যাবাউট 100 কোটি টাকা। যেসব ব্যক্তি খুব অসুস্থ, সবাই জানে যে যারা আর 6 মাস 7 মাসে মারা যাবে, তাদের নামে এই আদেশ কুমার ইন্স্যুরেন্স করাচ্ছিল। এমনও আছে যে কোনো এক ব্যক্তি মারা গেছে, তার নামে ইন্স্যুরেন্স পলিসি করানো হয়েছে। আবার সে অনেককে সাজেস্ট করছিল যে তোমার কাছের কোনো ব্যক্তিকে অ্যাক্সিডেন্ট দেখিয়ে মেরে দাও, তার বদলে তুমি ইন্স্যুরেন্সের টাকা পাবে। কিন্তু সেই ইন্স্যুরেন্স যেটা করবে সেটা তাকে মারার 1.5 থেকে 2 বছর আগে করবে, তাহলে পুলিশ তোমাকে সন্দেহ করবে না। তো এইভাবে সমস্ত প্লটিং করে আদেশ কুমার 100 কোটি টাকার ইন্স্যুরেন্সের ফ্রড উত্তরপ্রদেশে করে ফেলেছে। কিন্তু এই যে আদেশ কুমার আছে, সেও কম চালাক না। চালাকি করে সে তো সরকারের সাথে ফ্রড করছে, কোম্পানিদের সাথে ফ্রড করছে, তার সাথে সাথে যারা তার কাছ থেকে এই সমস্ত প্ল্যান নিয়ে কাজবাজ করছে, খুন খারাপি করছে, তাদের সাথেও সে স্ক্যাম করছিল। প্রত্যেকটা যে ইন্স্যুরেন্স পলিসি ছিল, যেমন আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি, বাবুরামের যে ইন্স্যুরেন্স পলিসি তার ছেলের এগেনস্টে করেছিল, সেটার অ্যামাউন্ট ছিল 25 লাখ টাকা। কিন্তু না, এটা একদমই ভুল ছিল। 25 লাখ টাকার না, 2.5 কোটি টাকার ইন্স্যুরেন্স করিয়েছিল অনিকেতের নামের এগেনস্টে। সেই ইন্স্যুরেন্স পলিসিটা কিন্তু সে নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে করিয়েছিল, কিন্তু অ্যামাউন্টটা বাবুরামকে সে 2.5 কোটি টাকা না বলে বলেছিল 25 লাখ টাকা। এই 25 লাখ টাকার মধ্যে সুপারি কিলিংয়ের জন্য আবার বাবুরাম ওই 3 সুপারি কিলারকে 3.5 লাখ টাকা দিয়েও দিয়েছিল। তো যাই হোক, আপাতত এই নরেশ, বাবুরাম এবং আরও যারা ইন্স্যুরেন্স ফ্রড করেছে তারা অনেকেই জেলে আছে, কিন্তু মাস্টার মাইন্ড আদেশ কুমার অন দ্য রান আছে। পুলিশ তাকে খুব তাড়াতাড়ি আশা করি ধরে ফেলবে। তো এই ছিল আজকের একটা ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনা। এই রকম রিয়েল লাইফ ট্রু ক্রাইম ঘটনা ইন স্টোরি ফরম্যাটে যদি আপনারা শুনতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভেরি ইন্টারেস্টিং ট্রু ক্রাইম ঘটনার সাথে।